ফ্রম সিজন 1 এর ৮ নং পর্ব আজ এক্সপ্লেইন করব। আজকের পর্ব অনেক বেশি ইন্টারেস্টিং ও মিস্টিরিয়াস হতে চলেছে, কিন্তু যাদের পূর্বের পর্বগুলো দেখা নেই তারা অবশ্যই একবার ভিজিট করে আসেন। তো হে গাইস, মিরাকল কটেজে আপনাদের স্বাগত। ৮ নং পর্বের শুরুতে পরের দিন সকালে কেনি এসে বয়েডকে রিপোর্ট করে কলোনি হাউজের কিছু লোক তার মায়ের ডিনার হাউজে রয়েছে এবং বাকি কিছু আহত লোক হাসপাতালে রয়েছে। তারপর কেনি ফ্লোরে ফাদারের রক্তের দাগ দেখে দুঃখ প্রকাশ করে। তখন বয়েড বলে সে যখন এই শহরে প্রথম এসেছিল তখন ফাদার তাকে এবং তার পরিবারকে বাঁচিয়েছিল। সে শুধু চার্চের ফাদারই ছিল না, সে ছিল আমার দুঃসময়ের বন্ধু। বয়েড তার স্ত্রীর চাবির রিং হাতে নিয়ে সেই দিনের কথা ভাবতে থাকে যেদিন সে প্রথম এই শহরে এসেছিল। আর এখান থেকে আমরা চলে যাব বয়েডের ফ্ল্যাশব্যাকে। বয়েড তার স্ত্রী অ্যাবি ও তার ছেলেকে নিয়ে অবসর কাটানোর জন্য সাগর দেখতে যাচ্ছে। তারা গাড়িতে ভীষণ আনন্দ করছে। অ্যাবি তাকে সেই চাবি রিং ধরতে বলে তার ব্যাগ থেকে আরো কিছু জিনিস বের করছিল। তখন বয়েড চাবি রিংটি দেখে বলে, এটা তো দেখতে নৌকার মতো। সে কি সাগরে যাওয়ার আগে কোনো নৌকা কিনেছে? বয়েডের এমন মজার কথা শুনে সবাই ভীষণ আনন্দ পায়। এভাবে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তাদের সামনে একটি গাছ উপড়ে পড়ে থাকতে দেখে। বয়েড দ্রুত গাড়ি ব্রেক করে নেমে দেখে তাদের বের হওয়ার কোনো রাস্তাই নেই। বয়েড তার গাড়ি ঘুরিয়ে আবার চলতে থাকে। এভাবে সেও জিমের মতো মাইলের পর মাইল ঘুরতে ঘুরতে এই শহরে চলে আসে। সেও বুঝতে পারে না সে একটি টাইম লুপে আটকে গেছে। এভাবে প্রায় সন্ধ্যা নেমে এলে তারা শহরে একটি ঘরে বড় করে সেভাস লেখা দেখতে পায়। অ্যালিস বলে ওঠে, এই লেখা তো তারা দিনের বেলা দেখেনি। তারা সামনের দিকে আর একটু এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ফাদার তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। বয়েড গাড়িটি থামিয়ে তাকে গালাগালি করতে থাকে। তখন ফাদার বয়েডকে শান্ত করে এই শহরের ঘটনাটি খুলে বলে। সন্ধ্যার পর কি হয় একটা কথা আবার মনে করিয়ে দেই। বয়েড যখন এই শহরে প্রথম এসেছিল তখন কিন্তু কোনো রক্ষা কবচই ছিল না, যার ফলে এই শহরে প্রতিদিনই কেউ না কেউ রাক্ষসের খাবারে পরিণত হতো। ফলে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকা ভীষণ কঠিন হয়ে পড়ে। এই জন্য ফাদার যখন বয়েডের গাড়ি প্রথম দেখতে পায় তখনই সে বুঝতে পেরেছে তারাও এই টাইম লুপে আটকে গেছে। তাই সন্ধ্যার আগে ওই ঘরটিতে বড় করে লিখে রেখেছিল সেবাস। তারা যখন ওই লেখা দেখার পরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ফাদার সন্ধ্যা নামার পরও তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তো ফাদারের কথা তাদের কাছে পাগলের প্রলাপ মনে হয়, তাই তারা চলে যেতে লাগে। তখন ফাদারের জোরাজুরি দেখে অ্যাবি তার গানটি বের করে। আসলে অ্যাবি ছিল একজন সাবেক মেরিন অফিসার। সে খুব রুড ছিল। তখন ফাদার থেমে গেলে তারা সবাই একজনের চিৎকারের আওয়াজ শুনতে পায়, অর্থাৎ সেই ব্যক্তি রাক্ষসের শিকারে পরিণত হয়েছে। তখন বয়েড ও তার পরিবারের কিছুটা বিশ্বাস হয়। তারপর তারা গাড়ি থেকে নেমে ফাদারের সাথে একটি গোপন বেসমেন্টে লুকিয়ে থাকে। তখন সেখানে ডোনাও ছিল। রাত আরো গভীর হলে তারা আরো মানুষের আর্তনাদ শুনতে পায়। এভাবে বয়েড ও তার পরিবার প্রথম একটি ভয়ানক রাত কাটায়। সকালে বয়েড ও তার পরিবার বেসমেন্ট থেকে বের হয়ে দেখে শহরের রাস্তায় বীভৎস সব কাটাছেঁড়া লাশ পড়ে আছে এবং কিছু মানুষ তাদের মতো গোপন বেসমেন্ট থেকে বের হচ্ছে। তারপর ফাদার তাদের ডিনার হাউসে নিয়ে গিয়ে সবকিছু বিস্তারিতভাবে বলে। তবে এর শুরু কোথা থেকে সে ব্যাপারে তারা কিছুই জানে না। তবে তার থেকেও বড় বিষয় হচ্ছে এই শহরের মানুষদের তারা কিভাবে বাঁচাবে। তখন অ্যাবি বলে তারা ওই রাক্ষসদের থামানোর জন্য কোনো এক্সোরসিজম করেনি। তখন ফাদার বলে তারা সবই করেছে, কিন্তু তাতে কোনো কাজই হয়নি। সব কথা শুনে বয়েড তাদের সাহায্য করতে রাজি হয়। তখন ফাদার বলে, কিন্তু এর শুরুটা তারা কিভাবে করবে? তখন বয়েড বলে তাদের ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু করতে হবে। তার কথাই সবাই একমত হয়। তখন বয়েড বলে তারা একত্রিত হয়ে এর উপরে গবেষণা করবে। তারপর এই শহরের মানুষদের লিড করার দায়িত্ব দেয় ডোনার উপরে এবং এই পুরো সিস্টেমকে কন্ট্রোল করার দায়িত্ব দেয় অ্যাবির উপরে। এরপর
রাক্ষসের হাত থেকে বাঁচতে নতুন জায়গা খোঁজার দায়িত্ব নেয় বয়েড। তারপর বয়েড ফাদারের কাছ থেকে জঙ্গলের ব্যাপারে বিস্তারিত জানার সময় আমরা জানতে পারি বয়েড অলমোস্ট 30 বছর আমেরিকার মিলিটারিতে একটি বড় দায়িত্বে ছিলেন। এদিকে অ্যাবি শহরের রাস্তার দিকে একভাবে তাকিয়ে কি যেন ভাবছে। তখন অ্যালিস তার মাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। তখন সে বয়েডকে সাহায্য করবে বলে সেখান থেকে চলে যায়। অ্যালিস একটু অবাক হয়, কারণ তার মাকে সে কখনো এমন দেখেনি। এদিকে বয়েড শহরে একটি ছাগল ধরে নিয়ে এসেছে ওই জঙ্গল থেকে। ফাদার তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ তারা এই শহরে কোনো ছাগল বা গরু দেখেনি। তখন ফাদার তাকে প্রশ্ন করে সে ছাগলটি কোথায় পেল। উত্তরে বয়েড বলে সে জঙ্গলে হাফ মাইল দূরে এই ছাগলটিকে ঘাস খেতে দেখেছিল, এমনকি সেখানে অনেকগুলো মুরগিও ছিল। মূলত এখান থেকেই বয়েড প্রথম এই শহরে খাবারের উৎস খুঁজে বের করেছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে অ্যালিস চলে আসে তার বাবার সাথে পার্সোনাল কিছু কথা বলার জন্য। তখন বয়েড ছাগলটি ফাদারের দায়িত্বে দিয়ে একটু সাইডে যায় কথা বলার জন্য। তারপর অ্যালিস বলে সে যখন জঙ্গলে যায় তখন তার মা কেমন জানি একা অনুভব করে। সে প্রায়ই দেখে সে জঙ্গলে যাওয়ার পর তার মা একা একা কি যেন ভাবে। আজ সে আজ সে তার মাকে রাস্তা থেকে তাকিয়ে কি যেন ভাবতে দেখেছে। অ্যালিস অনুরোধ করে সে যেন জঙ্গলে না গিয়ে তার মায়ের সাথে থাকে। তখন বয়েড তাকে বলে দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ তাকে জঙ্গলে গিয়ে উপায় খুঁজে বের করতে হবে। এই শহরের মানুষদের বাঁচাতে হবে। সে যে পদক্ষেপ নিয়েছে তা ধীরে ধীরে কাজ করছে। সে অ্যালিসকে শান্ত করে বলে আজ সন্ধ্যা নামার আগেই সে ফিরে আসবে, আর তখন সে তার মায়ের সাথে এ ব্যাপারে আলোচনা করবে। এরপর বয়েড আবার জঙ্গলে চলে যায়। সেখানে বয়েড একটি গাছে চিহ্ন দিয়ে রাখছিল, যেন সে তার কাজ শেষ করে এই চিহ্ন দেখে জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারে। সেই মুহূর্তে বয়েড একটি কুকুরকে দেখতে পায় যে তার দিকেই তাকিয়ে আছে। এখানে একটু মনে করিয়ে দেই, এটা সেই কুকুর যখন জিন ও দাবিদা ইথানকে খুঁজতে জঙ্গলে গিয়েছিল, এবং এই কুকুরের সাথে আরেকটি কুকুর মিলে তাদের ঘিরে ধরেছিল। তখন ভেক্টর একটি ফাঁকা ফায়ার করতে তারা পালিয়ে গিয়েছিল, কিন্তু বয়েড আদর করে কুকুরটিকে ডাকলে সে কাছে চলে আসে। কুকুরটির গলায় বেল্ট দেখে বয়েড বুঝতে পারে কুকুরটি নিশ্চয়ই পালিত। সেই মুহূর্তে কুকুরটি একটি শব্দ শুনতে পেয়ে সেখান থেকে দৌড় দেয়। তখন বয়েডও তার পিছু পিছু দৌড়াতে থাকে। এক পর্যায়ে বয়েড কুকুরটিকে হারিয়ে ফেলে। তারপর সে খেয়াল করে দেখে সে জঙ্গলের আরো ভিতরে চলে এসেছে, এমনকি ফিরে যাওয়ার রাস্তাও হারিয়ে ফেলেছে। সে রাস্তা খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসে, তবুও সে তার রাস্তা খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই তার কানে রাক্ষসের ভয়ানক চিৎকার ভেসে আসে। সে সাথে সাথেই তার গানটি বের করে অ্যালার্ট হয়ে যায়। সে প্রচন্ড ঘাবড়ে যায়। ঠিক সে মুহূর্তে সে একটি গুহার মধ্যে পড়ে যায়। তারপর রাক্ষসী দল ধীরে ধীরে গুহার সামনে এসে দাঁড়ায়। বয়েড গানটি তাদের দিকে ধরে ভাবতে থাকে আজকেই হয়তো তার জীবনের শেষ রাত। কিছুক্ষণ পর রাক্ষসী দল সেখান থেকে চলে যায়। বয়েড বুঝতে পারে না এই পাথরের গুহায় কি এমন আছে যে রাক্ষসের দল তার উপরে হামলা না করে চলে গেল। সে গুহার মধ্যে ভালোভাবে খুঁজে দেখে এক ধরনের পাথর রয়েছে, তবে তার গায়ে অদ্ভুত সব চিহ্ন। মনে হচ্ছে এগুলো কোনো মন্ত্র। বয়েড এটি হাতে নিয়ে বুঝে যায় এটা কোনো ঘরে লাগানো থাকলে সেই ঘরে রাক্ষসের দল প্রবেশ করতে পারবে না। মূলত এখান থেকে বয়েড রক্ষা কবচ বা স্টোনটি আবিষ্কার করেছিল। বয়েড সবকিছু সংরক্ষণ করে নেয়। সেই রাতে সে আর ফিরতে পারে না। পরের দিন সকালে সে জঙ্গল থেকে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে বয়েড শহরের দিক থেকে একটি গুলির আওয়াজ শুনতে পায়। সে আর দেরি না করে এক দৌড়ে শহরে চলে যায়। সে শহরে এসে দেখে তার ওয়াইফ এক এক করে শহরের মানুষদের হত্যা করছে, ফলে সবাই ছুটোছুটি করছে। বয়েড তার গানটি বের করে ফেলে। সে ভাবতে থাকে শহরে নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কিছু হয়েছে, তা না হলে অ্যাবি কেন এই কাজটি করবে। সেই মুহূর্তে অ্যাবি ডোনার মেয়েকে গুলি করে। তারপর ডোনাকে মারার জন্য তার দিকে গানটি তাক করে। তখন ডোনা প্রশ্ন করে সে কেন এই কাজ করছে। উত্তরে অ্যাবি বলে ইটস নট রিয়েল, এটা তোমাদের সাজানো নাটক। এই শহরের প্রতিটি মানুষ অবাস্তব, আমাদের ঘরে ফিরতে না দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছো। তখন পিছন থেকে বয়েড তাকে থামতে বলে এবং জানায় সে কিছু খুঁজে পেয়েছে যেটা দিয়ে সবাইকে বাঁচানো যাবে।
তখন অ্যাবি বলে, তুমি যখন ছিলে না তখন রাতে কি হয়েছিল সে তুমি জানো না, এভাবে বেঁচে থাকা যাবে না। সে আবার বলে, এগুলো অবাস্তব, এগুলো বাস্তব নয়। অ্যাবি অদ্ভুত হাসি দিয়ে একটি গান গাইতে শুরু করে। তখন পিছন থেকে অ্যালিস তার মাকে ডাকতে শুরু করে। অ্যাবি তার ছেলেকে অবাস্তব মনে করে। সেই মুহূর্তে অ্যাবি তার ছেলেকে গুলি করতেই যাবে, তখনই বয়েড অ্যাবিকে গুলি করে, আর সেখানেই অ্যাবি মারা যায়। এরপর থেকেই অ্যালিস তার বাবার সাথে ঠিকমতো কথা বলে না। সিন শিফট হয়। বর্তমান সময়ে বয়েড ব্যাগ গুছিয়ে রাখছে। সে নিশ্চয়ই কোথাও যাওয়ার প্ল্যান করেছে। তখন সে কেনিকে কলোনি হাউস ও আহত মানুষদের প্রতি খেয়াল রাখার দায়িত্ব দিয়ে বেরিয়ে যায়। তারপর বয়েড সোজা চলে যায় চার্চের বেসমেন্টে। সেখানে সারাকে সেখানে সারা বয়েডকে দেখে ভীষণ ভয় পায়। তখন বয়েড সারাকে দেখে ভীষণ রেগেছিল। যেহেতু তার ব্যাপারে ফাদার মৃত্যুর আগে সবকিছু বলেছে, তাই সে তার প্রমাণ না পাওয়া পর্যন্ত তাকে সে কিছুই করতে পারছে না। তারপর বয়েড তাকে জঙ্গলে নিয়ে যায়, যেন কেউ তাকে দেখতে না পায়। তখন সারা বারবার প্রশ্ন করে তারা যাচ্ছে কোথায় এবং ফাদারই বা কোথায়। বয়েড ভীষণ রেগে বলে, গতকাল রাতে ফাদার রাক্ষসদের হাতে মারা গিয়েছে, এবং সেই রাতে সবকিছু খুলে বলে। সব শুনে সারা কাঁদতে থাকে। বয়েড তাকে বলে ফাদারের কারণে সে এখনো জীবিত আছে। সে চুপচাপ সারাকে সামনের দিকে হাঁটতে বলে। তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে একটি ছোট্ট ঘরের সামনে এসে দাঁড়ায়। তখন বয়েড সারাকে সেই ঘরে রেখে আসে, এবং সারাও তাকে কথা দেয় সে কোথাও যাবে না, এবং সারাও তাকে কথা দেয় সে কোথাও যাবে না। সেও তাদেরকে সাহায্য করতে চায়। এদিকে জুলি বাড়িতে এসে তার বাবা মার কাছে সব খুলে বলে এবং ভয়ে কাঁদতে থাকে। তখন তার মা তাকে সান্ত্বনা দেয়। জেড আবার অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে এবং গতকাল সে একটি অদ্ভুত জিনিস পেয়েছে সেটা দেখাতে এসেছে। তবে জিম তার কাণ্ডজ্ঞানহীনতার কারণে তাকে কলার ধরে ঘর থেকে বের করে দেয় এবং তার মেয়ের পরিস্থিতির কথা তাকে জানায়। তখন জেড তার কাছে ক্ষমা চায়। তারপর জেড সেই ভ্রমের মধ্যে দেখা চিহ্ন এবং সেই ছবির ব্যাপারে বললে জিম আরো বেশি রেগে যায়। জিম তখন বলে, সেদিন রেডিও সিগন্যাল পাঠানোর সময় সে সবকিছু রেখে এবং তার সাথে সে খারাপ ব্যবহার করে চলে গিয়েছিল। তারপরে সে তার কথা শুনবে? সে ভাবলো কিভাবে? তবে তার মধ্যে জিম তাকে একটি খুশি সংবাদ দেয়। তার রেডিওটি কাজ করছে। সে সেদিন চেষ্টা করে দেখেছিল, তবে এর জন্য আরো বেশি ব্যাটারি পাওয়ার লাগবে এবং আরো বেশি উঁচু জায়গা লাগবে। তাই তারা সিদ্ধান্ত নেয় এই শহরের সবচেয়ে উঁচু জায়গা হলো কলোনি হাউস। তারা ডোনার কাছ থেকে অনুমতি নিবে এই কাজটি করার জন্য। তারা আর দেরি না করে দ্রুত কলোনি হাউসে চলে যায়। তারা ডোনাকে সবকিছু খুলে বললে ডোনা তাদেরকে অনুমতি দেয়। সিন শিফট হয়। তখন আমরা হাসপাতালে বয়েডকে দেখি। বয়েড তার ছেলেকে দেখতে এসেছে, কিন্তু প্রতিবারের মতো এবারও অ্যালিস তার বাবার সাথে ঠিকমতো কথা বলতে চায় না। তখন বয়েড ইমোশনাল হয়ে বলে, তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, তবুও তুমি আমার ছেলে। আমি তোমাকে সব সময় ভালোবাসি। কথাগুলো শুনে অ্যালিসের অনুশোচনা হতে লাগে। তারপর বয়েড হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তখন বাইরে ডোনা তার জন্য অপেক্ষা করছিল। তারপর ডোনা তাদের ঝামেলা মিটিয়ে আবার এক হয়ে যায়। তখন ডোনা বয়েডের নতুন অভিযানের জন্য তাকে অভিনন্দন জানায়। অপরদিকে ফাতেমা অ্যালিসকে বোঝায় সেদিন তার বাবার কোনো দোষই ছিল না। সেদিন বয়েড যদি তার মাকে গুলি না করতো, তাহলে সেও আজ বেঁচে থাকতো না। এই শহরে কেউ বেঁচে থাকতো না। ফাতেমা তাকে অনুরোধ করে সে যেন তার বাবার কাছে ক্ষমা চায়। এবার অ্যালিস বুঝতে পারে। এদিকে বয়েড তার প্রয়োজনীয় জিনিস ব্যাগে নিয়ে রওনা হয় জঙ্গলের দিকে। সে জঙ্গলে ওই বাড়িটার সামনে চলে এসেছে। তখনই পিছন থেকে অ্যালিস তাকে ডাক দেয়। তারপর অ্যালিস তার বাবার কাছে ক্ষমা চায়। তখন বয়েডের চোখে আনন্দের পানি চলে আসে। সে তার ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে সবকিছু ক্ষমা করে দেয়। ঠিক সেই মুহূর্তে সারা ওই ঘর থেকে বেরিয়ে আসে। অ্যালিস তাকে দেখে ভীষণ রেগে যায়। তখন বয়েড অ্যালিসকে শান্ত করে বলে, সারা তাদেরকে সাহায্য করতে চায়। এ ব্যাপারে সে তাকে পরে সব বুঝিয়ে বলবে। অ্যালিস তার বাবার কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর বয়েড সারাকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের নতুন অভিযানে। এদিকে কেনি একজন দায়িত্ববান ছেলের মতো শহরের মানুষের আশা যোগায়।
তারা আবার নতুন করে শুরু করবে তাদের নতুন জীবনযাত্রা। তবে এখন তাদের সাথে রয়েছে ডোনা, জিম ও জেড। তারা আবার কলোনি হাউস ঠিক করবে। আর এখানেই ৮ নং পর্ব শেষ হয়ে যায়। বয়েড কি পারবে এই শহরে মানুষদের রক্ষা করতে? আর এই সব কিছু জানতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন।